সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। Okay. In the last class, we started discussing about Smith chart, and we gave the definition for complex transmission line problems. মানে যখন যে সমস্ত ট্রান্সমিশন লাইনের প্রবলেমগুলো একটু জটিল হয়, the use of the ফর্মুলা দিয়ে আমরা যে সমস্ত ফর্মুলা দিয়ে রো বের করি অথবা জেডআই বের করি বা ভোল্টেজ স্ট্যান্ডিং অফ রেশিও এস বের করি, it becomes increasingly difficult. মানে অনেকগুলো ট্রান্সমিশন লাইন যদি ক্যাসকেড থাকে, মনে করো একটা ট্রান্সমিশন লাইনের শেষে একটা লোড আছে, তো সে এই যে অরিজিনাল যে ট্রান্সমিশন লাইন সেটা আবার আরেকটা ট্রান্সমিশন লাইনের লোড, আবার দ্বিতীয় ট্রান্সমিশন লাইনটা মনে করো তৃতীয় আরেকটা ট্রান্সমিশন লাইনের লোড। এভাবে যদি একটা একটা করে ক্যাসকেড করা লাইন থাকে, তখন এই ইকুয়েশনে মান বসায় বের করাটা ডিফিকাল্ট। এটা যখন তোমার কম্পিউটার ছিল না, মানে তখন এই অ্যানালাইসিসগুলো মোর ডিফিকাল্ট ছিল। তখন গ্রাফিক্যাল একটা টুল ইউজ করা হতো, এবং সেই গ্রাফিক্যাল টুলটার মাধ্যমে এই সলিউশনগুলো খুব চমৎকারভাবে করা হয়, এবং এটা এখনো খুবই এফিশিয়েন্ট একটা টেকনিক হিসেবে ইউজ হয়ে থাকে। এখন স্মিথ চার্ট, এবং এটাকে বলা হচ্ছে স্মিথ চার্ট। অ্যান্ড স্মিথ চার্ট কনসিস্ট অফ লোকাস, মানে সঞ্চারপথ, অফ কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স প্লটস। তাহলে কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্স প্লটস অন এ পোলার ডায়াগ্রাম অফ হুইচ in which radius corresponds to magnitude of the reflection coefficient, angle and angle corresponds to phase of the reflection coefficient. এই সংজ্ঞাটা কি কতদিন লিখেছিলে? নো স্যার। আচ্ছা, তাহলে একটু স্মিথ চার্ট হেডিং দিয়ে এই সংজ্ঞাটা লেখো। স্মিথ চার্ট কনসিস্ট অফ, স্মিথ চার্ট কি যদি জিজ্ঞেস করে তাহলে এটা বলতে হবে। কনসিস্ট অফ লোকি বা লোকাস অথবা সঞ্চারপথ অফ কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স প্লটস, মানে পোলার ডায়াগ্রাম। যদিও বলছে পোলার ডায়াগ্রাম, কিন্তু এটা একটা পার্ট রেক্টাঙ্গুলার সিস্টেমও থাকবে। পোলার ডায়াগ্রাম ইন হুইচ রেডিয়াস, পোলার ডায়াগ্রামে কি থাকে, একটা রেডিয়াস থাকে, তো সেই রেডিয়াসটাই হচ্ছে corresponds to magnitude of the reflection coefficient and phase correspond to phase of the reflection coefficient. এটা কেন রিফ্লেকশন কোএফিশিয়েন্টে তোমার ওটার রেডিয়াস হবে, সেটা থিওরিতে আমরা আজকে পড়বো। স্মিথ চার্টের ব্যাকগ্রাউন্ড, কেমন করে স্মিথ চার্টটা এসছে ইকুয়েশনের মাধ্যমে, মূল জিনিসগুলো সবই তোমরা জানো, কিন্তু সেগুলোকে একটা চার্টের আকারে আনার জন্য কিছু অ্যানালাইসিস করেছে, কিছু গ্রাফিক্যাল ইউজ করা হয়েছে। তাতে দেখা গেছে যে চার্টটার মধ্যে যে রেডিয়াসটা থাকে সেটাই হচ্ছে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট। আর স্মিথ চার্টের ভেতরে কি থাকে, কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স, কনস্ট্যান্ট রিঅ্যাক্ট্যান্স প্লটস। আসলে এই প্লটসটা আসলে সার্কেলস, কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্সের সার্কেল তো দেখা যায় অনেকগুলো। কিছু সার্কেল থাকে যারা কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স সার্কেল, আর কিছু সার্কেল থাকে যারা কনস্ট্যান্ট রিঅ্যাক্ট্যান্স সার্কেলস। এই পর্যন্ত লেখো। স্যার রিফ্লেকশন কোএফিশিয়েন্ট পর্যন্ত লিখব? না, না, যে রিফ্লেকশন কোএফিশিয়েন্টের দুটো অংশ আছে, একটা হচ্ছে ম্যাগনিটিউড অফ রিফ্লেকশন কোএফিশিয়েন্ট, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল করেসপন্ড টু ফেজ অফ দ্য রিফ্লেকশন। এই পর্যন্ত লেখো। তোমরা ইকুয়েশন দিয়ে যখন বের করছো, রো দুটা পাইছিলে, একটা ম্যাগনিটিউড একটা ফেজ। তো স্মিথ চার্টের ক্ষেত্রে ম্যাগনিটিউডটা হবে রেডিয়াস, আর ফেজটা হবে তার অ্যাঙ্গেল। রেডিয়াসটা যে ভেক্টরের মতো তৈরি করবে, সেটার অ্যাঙ্গেলটা হচ্ছে ফেজ। লেখা হয়েছে?
স্যার ম্যাগনিটিউডের দুইটা পার্টটা আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, এখানে হচ্ছে প্লটস অন এ পোলার ডায়াগ্রাম কই গেল, এটা তো আগের পেজে চলে গেল। ধরো পোলার ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা একটা পোলার ডায়াগ্রাম, মানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মতো, ইন হুইচ পোলার কোঅর্ডিনেট সিস্টেম রেডিয়াস থাকে। এখানে রেডিয়াস বানানটা ভুল আছে, রেডিয়াস হবে, corresponds to magnitude of rho and angle corresponds to phase of the rho, but tau reflection coefficient। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন একটু কষ্ট করে বাম দিকের ছবিটা একটু আঁকো, আমি তোমাদের ব্যাখ্যা করছি। এখানে বলছে না যে কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স প্লট, কনস্ট্যান্ট রিঅ্যাক্ট্যান্স প্লট। আচ্ছা স্যার, আমরা র্যামোর পিডিএফটা দেখতেছি, এজন্যই মেবি সমস্যা হচ্ছে। এটা তো র্যামোর পিডিএফ না, এটা পাওয়ার পয়েন্ট দেখাচ্ছে। জি স্যার, ওটা দেখতেছি না, ওই জন্যই ও তাহলে। তো দেখতেছো না তো বলবা তো, আমি তো স্যার আমি মনে করছি বই থেকে কোথাও, এই জন্য বই খুঁজতেছিলাম র্যামোর আয় হায়, পিডিএফ। না রে বলবা না, প্রবলেমটা সাথে সাথে বলবা তো। আচ্ছা, শেয়ার স্ক্রিন, এখন দেখা যায়? জি স্যার। জি স্যার, এখন দেখা যাচ্ছে। সরি, আমি এটা ওই একটা শেয়ার থেকে আরেকটা শেয়ারে গেলে ইয়ে হয়ে যায়। তাহলে স্মিথ চার্ট, এটা একটা সংজ্ঞা দেখাচ্ছি। স্মিথ চার্ট কনসিস্ট অফ লোকি অফ কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাক্ট্যান্স প্লটস অন এ পোলার ডায়াগ্রাম ইন হুইচ রেডিয়াস বানান ভুল আছে, রেডিয়াস হবে corresponds to magnitude of reflection coefficient and angle corresponds to phase of the reflection coefficient। এই পর্যন্ত লেখো। আমি রোল কলটা শুরু করে দিই। রোল নাম্বার 1 তাসবির জাহান প্রান্ত। কেউ জানো ও কোথায়? রোল নাম্বার 1 সম্পর্কে জানো যে ওই 4 দিন ধরে আসতেছে না, কোথায় থাকে? স্যার রোল নাম্বার 1 স্যার একটু অসুস্থ স্যার। আচ্ছা ওর জন্য কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে। তো রোল নাম্বার 13 প্রেজেন্ট স্যার। 28 প্রেজেন্ট স্যার। 37। ইয়েস স্যার। তুমি আসো নাই গত সপ্তাহে শেষের দিকে? জি স্যার, আমি তো স্যার বাসায় ছিলাম, বাসার জন্য নেটের অবস্থা খারাপ, আমি এখন ঢাকায় আসছি স্যার, এখনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওই যে ভিডিও গুলো দেখে নিও তাহলে যদি মিস করে থাকো। জি স্যার। 39 আবিদুর রহমান খান। 45 Present, sir. 50 Yes, sir. 53 মেহেদি ভুঁইয়া। 60 67 ইয়েস স্যার। 73 ইয়েস স্যার। 90 ইয়েস স্যার। 94 ইয়েস স্যার। 95 ইয়েস স্যার। 97 শেখ নাইম। তারপর 160 না 106 ইয়েস স্যার। 114 Present, sir. 119 আচ্ছা 125 মির্জা। স্যার 130 আছে, আমার কথা শোনা আছো? যাচ্ছে? তুমি কে? জি রোল কত? স্যার 125। আচ্ছা 131 131 মালিহা। 141 স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 150 স্যার। হ্যাঁ ঠিক আছে। Present, sir. কে 131? না স্যার, আমি 150। 150 ডাকি তো নেই। আচ্ছা 152 স্যার। 160 মাহমুদুন নবী, খুবই ইরেগুলার ছেলেটা। 177 Present, sir. তারপরে 180 Present, sir. 184 ইয়েস স্যার। 85 Yes, sir. 86
ইয়েস স্যার। 56 কি হলো তুমি পরপর স্যার আমার এখানে একটু স্যার ইলেকট্রিসিটি প্রবলেম তাই তো। কোথায় তোমার? স্যার বগুড়াতে, মানে লাস্ট 2 দিনই স্যার কারেন্ট ছিল না। আচ্ছা, তো ভিডিওগুলো পরে দেখে নিও। জি স্যার। 192, Yes, sir. 199, Present, sir. 199, আচ্ছা, তারপরে হলো 205, Yes, sir. 208, Yes, sir. হলো মোস্তফা মহসিন। আচ্ছা, মোস্তফা মহসিন কি ল্যাব করে? ফিরোজ রহমান 41, Yes, sir. Present, sir. তোমাদের সাথে কি মোস্তফা ল্যাব করে না অন্য গ্রুপে? Sir, ঠিক জানি না স্যার। আচ্ছা, 75 দীপ শাহরিয়ার। Present, sir. তারপর 114 বাইজিদ বোস্তামি। পরে রোল নাম্বার 3 16 ব্যাচের ইন্দ্রজিৎ, মাইনুল, Yes, sir. ফাহাদ, তারপর জুবায়ের 129, 156 রাশেদ শাহরিয়ার, Yes, sir. 168 ইমামুল হক, তারপর 204। Present, sir. আচ্ছা আচ্ছা, কেউ আসো প্রেজেন্ট দাও না এরকম আসো, বা চ্যাট বক্সে দিছে কেউ, দেখা যায়? আচ্ছা, এই সংজ্ঞাটা একটু সবাই লিখেছো আশা করি। এই অংশটা বলছিলাম, স্মিথ চার্ট কনসিস্ট অফ লোকাস অফ কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স প্লটস। এই পর্যন্ত লিখছো? Yes, sir. Yes, sir. on a polar diagram, polar coordinate systemer একটা diagram in which polar diagram এ radius বলে একটা অংশ থাকে, সেই radius correspond to magnitude of rho and angle correspond to phase of the rho, মানে reflection coefficient। এই পর্যন্ত লিখছো? জি স্যার। আচ্ছা, তো তাহলে এখানে স্মিথ চার্ট বলতে কি বোঝাইছে? সঞ্চার পথ, লোকাস অফ কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স এন্ড কনস্ট্যান্ট রিঅ্যাকট্যান্স প্লটস। এখানে ওরা প্লটস বলছে, কিন্তু আসলে এগুলো হচ্ছে সার্কেলস। কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স সার্কেলস থাকে, কনস্ট্যান্ট রিঅ্যাকট্যান্স সার্কেলস থাকে। তো কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স সার্কেল আমি যে এটা দেখাচ্ছি, এই দেখো, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স সার্কেল। তারপর এই পুরো বড়টাও হলো একটা কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স সার্কেল, মাঝখানেরটাও একটা কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স সার্কেল। তাহলে এই সার্কেলগুলোর চেহারা হয় এরকম, যার বাম দিক থেকে শুরু হয়, বামের যে কোনো জায়গা থেকে, এবং শেষ হয় এই ডান দিকের কোণাটায়। প্রত্যেকটা সার্কেল এখানে শেষ হচ্ছে। আর এখানে সবচেয়ে বাইরের সার্কেলটা হচ্ছে কনস্ট্যান্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে 0, r is equal to 0। তারপরটা হলো কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স 0.2, কি হলো, হ্যাঁ, তারপরেরটা হলো 0.51, আস্তে আস্তে বাড়তে বাড়তে এদিকে বেশি হবে। আর আরেকটা বলছে কনস্ট্যান্ট রিঅ্যাকট্যান্স প্লটস। কনস্ট্যান্ট রিঅ্যাকট্যান্স প্লটস গুলো কনস্ট্যান্ট রিঅ্যাকট্যান্স সার্কেলস, কিন্তু সেই সার্কেলের একটা অংশ আমরা দেখতে পাই এখানে। এখানে একটা দেখা যাচ্ছে x is equal to 2 সার্কেল। রিঅ্যাকট্যান্স মানে কি? x না, আর রেজিস্ট্যান্স মানে r। তো রেজিস্ট্যান্স সার্কেল গুলো হচ্ছে r is equal to 0, 0.2, 0.5 ইত্যাদি। আর কনস্ট্যান্ট রিঅ্যাকট্যান্স সার্কেলস গুলো হচ্ছে 2, 1। তারপরে এই হরাইজন্টাল লাইনটা হলো 0 সার্কেল, x is equal to 0 সার্কেল। x is equal to 0 সার্কেল কিন্তু একটা স্ট্রেট লাইন দেখাচ্ছে, কারণ এর সেন্টারটা হচ্ছে অসীম দূরে। তো কাজেই ওই সার্কেলের একটা অংশকে এখানে আমরা দেখতে পাচ্ছি, সেজন্য এটাকে বলা হয় x is equal to 0 সার্কেল। আর ওটাও বাড়তেছে আস্তে আস্তে, 0.2, 0.5, 1, 0। আর এক্সটা কি জানো? এক্সটা রিঅ্যাকট্যান্স দুই ধরনের হতে পারে, ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ। তার মানে পজিটিভ এবং নেগেটিভ। তাহলে উপরের অংশটা হচ্ছে পজিটিভ এক্স সার্কেলস, নিচের অংশগুলো হচ্ছে নেগেটিভ এক্স সার্কেলস। এখানে যেমন x is equal to 1 আছে, তেমন x is equal to -1 আছে। x is equal to যেমন 2 আছে, x is equal to -2 আছে। তো একটু কষ্ট করে ছবিটা, বামের ছবিটা একটু আঁকো। আমি 3 মিনিট সময় দিলাম, বাম দিকের সার্কেলগুলো একটু আঁকো। স্যার ডেফিনিশনটা কি ফুল লিখবো আমি? না, আমি তো এইটুকু বললাম যে হলুদ ইয়েটার আন্ডারে এই পর্যন্ত লিখতে হচ্ছে।
জি স্যার আমি একটু পরে জয়েন দিছি তো। হ্যাঁ, the Smith chart consists of কি locus of constant reaction plots on a polar diagram, যেখানে রেডিয়াস হচ্ছে, রেডিয়াসের বানান ঠিক করো, ম্যাগনিটিউড অফ রো এন্ড অ্যাঙ্গেল করেসপন্ড টু ফেজ অফ রো, সেই এইটুকু লিখবা আর কি। ছবিটা আঁকার পরে আমরা র্যামোর বইতে যাব, আমরা একটু ছবিটা আঁকা। আমরা কি সার্কেলগুলো আঁকতে পেরেছি? স্যার আঁকছি। ঠিক আছে, আর 1 মিনিট। রেজিস্টিভ সার্কেলগুলো হচ্ছে এগুলা, যেগুলো একদম সার্কেলের মতোই লাগতেছে। আর এই ধরনের কোনাকুনিগুলো হচ্ছে রিঅ্যাকট্যান্স সার্কেলস। সব আঁকার দরকার নাই, মনে করো 0 আঁকলা, 1 আঁকলা, 0.5 আঁকলা, 2 আঁকলা, শেষ। ওখানেও মনে করো 0.5 আঁকলা, 1 আঁকলা, 2 আঁকতে পারো, জাস্ট একটা টান, এইভাবে গিয়ে একটা টান দিয়ে দেবো, শেষ। হয়েছে আঁকা? জি স্যার। এখন তাহলে আমি পরের স্লাইডটা ইম্পর্টেন্ট কিনা একটু বুঝে নিই। আচ্ছা, কম্পোনেন্টস তো আমরা ওই সংজ্ঞার মধ্যে বলে দিচ্ছি, তাই না? তাহলে এখানে এগুলো আলাদা করে মুখস্থ করার দরকার নাই। এটা গেল, এটার দরকার নেই। তাহলে আমরা এখন, আচ্ছা, এটা একটু লিখে নাও, সলিউশনস অফ মাইক্রো প্রবলেমস ইউজিং স্মিথ চার্ট। হেডিংটা দাও আর এখানে 4-5টা পয়েন্ট লেখো। স্মিথ চার্ট দিয়ে কি কি ব্যবহার আর কি সেটা এখানে বলা হয়েছে।
প্রথমে হচ্ছে এক নম্বরটা হচ্ছে কমপ্লেক্স ইম্পিডেন্স অন স্মিথ চার্ট। ঠিক আছে, তোমাদের মাইক্রো সিস্টেমের যে ইম্পিডেন্স থাকে বিভিন্ন ডিভাইসের, অ্যান্টেনার, লোডের, সেগুলো কমপ্লেক্স, রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট থাকে। তো সেগুলোকে প্লট করা যায় স্মিথ চার্ট দিয়ে। তারপর আমরা ভিএসডব্লিউআর দেখাইছিলাম, ভি ম্যাক্স ভি মিনের রেশিও, সেটাও তোমার স্মিথ চার্টে ইয়ে করা যায়, বের করা যায় ফর এ গিভেন লোড। ফাইনালি এখানে যেমন ইম্পিডেন্স মেজার করা যায়, তেমন অ্যাডমিটেন্সও মেজার করা যায়। ইম্পিডেন্স হচ্ছে জেড, অ্যাডমিটেন্স হচ্ছে ওয়াই। তারপর ইনপুট ইম্পিডেন্স অফ এ ট্রান্সমিশন লাইন, এটা বের করা যায়। এই চারটা পয়েন্টই লেখো, বাকিগুলা আস্তে আস্তে আসবে। এখন আপাতত চারটা পয়েন্ট লিখে রাখো, 1 2 3 4। একটা হলো ইম্পিডেন্স, একটা অ্যাডমিটেন্স, একটা ভিএসডব্লিউআর, আর একটা ইনপুট ইম্পিডেন্স। বাস এই কটা লেখা আপাতত। রোল 60 কি আসছো? 97? Yes, sir. 97 আছে, sir. 131, 160, তারপরে মোস্তফা মহসিন, বায়েজিদ বোস্তামি, আহমেদ মাজহার, Sir, আহমেদ মঞ্জুরুল, স্যার। মঞ্জুরুল জানি জি, স্যার। কি সমস্যা হয়েছিল আগের দিন? স্যার গতকালকে ছিলাম তো, স্যার, লাস্ট ক্লাসে ছিলাম, স্যার। হ্যাঁ, না কি যে নেট নিয়ে কোনো সমস্যা ছিল? না স্যার, আমার সমস্যা ছিল না, স্যার। আচ্ছা, ঠিক আছে। তারপর 79 ইন্দ্রজিৎ, ফাহাদ, জুবায়ের, ইমামুল। আচ্ছা, এই চারটা পয়েন্ট লিখছো সবাই? 1 2 3 4। ইয়েস স্যার। তাহলে আমরা এখন চলে যাই ইয়েতে, র্যামোর বইতে। র্যামোর বই গেল। হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে? ইয়েস স্যার। এখন র্যামোর বইয়ের আমরা 32 পৃষ্ঠায় যাব, সরি 232 পৃষ্ঠা। এখানে দেখো, গত ক্লাসে আমরা এই ইকুয়েশনটা লিখছিলাম। এই ইকুয়েশনটা আরেকবার লেখো। zi is equal to z0 zl cos beta l j z0 sin beta l z0 cos beta l। এবং ইকুয়েশনটার নাম্বার গতকাল ক্লাসে দিয়েছিলাম 30, মনে আছে? ইয়েস স্যার। আচ্ছা, তো 30-এরই দুটো ফর্ম এখানে লেখছি। 30-এর একটা ফর্ম হচ্ছে zi, ওটাকে তাহলে লেখো 31, আর আরেকটা ফর্ম হচ্ছে উল্টা করলে yi, সেটাও লেখো 32। এই তিনটা ইকুয়েশনই লেখো। ফার্স্টে 30, 31, 32, এই তিনটা ইকুয়েশন লেখো। দেন স্যার 31 32 অন্য আরো দুটো ইকুয়েশন দেওয়া আছে। নাম্বার অন্যরকম? জি স্যার। কি নাম্বার? মানে না, অন্য দুটো ইকুয়েশন 31 32 দিয়েছেন। স্পেশাল কেস অফ লস আচ্ছা সিস্টেম। আচ্ছা আচ্ছা, তাহলে এটা দাও 30-এর এ আর 30-এর বি দাও, একই ঠিকানায় থাকলাম। এটা হচ্ছে 30, এটা 30-এর এ, এটা 30-এর বি। আর এই যে তিনটা ইকুয়েশন লিখছো, এর উপরে একটা হেডিং দাও, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ স্মিথ চার্ট।
থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ স্মিথ চার্ট, এটা হেডিং দাও, তারপর এই তিনটা ইকুয়েশন লেখো। রেকর্ড হচ্ছে তো না? হচ্ছে। দেখো থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ স্মিথ চার্ট বলে 30 নাম্বার ইকুয়েশন, 30 এর এ, 30 এর বি। হেডিংটা হচ্ছে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ স্মিথ চার্ট। তারপর প্রথমে লেখো 30 জেডআই এর ইকুয়েশনটা, তারপর 30 এর এ জেডআই এর ইকুয়েশন, কিন্তু যেখানে তোমার রো আছে, 30 এর মধ্যে রো নাই, 30 এর এ তে রো আছে, আর 30 এর বি তে আমরা জেডআই কে ইনভার্স করে ওয়াইআই করছি, অ্যাডমিটেন্স কনভার্ট করছি। হয়েছে লেখা? আচ্ছা, তাহলে আমরা এখানে আবার স্টপ শেয়ার করে বোর্ডে যাব। আচ্ছা, বোর্ডটাকে এখন এই ছবিটা আঁকো। প্রথম কাজ হচ্ছে ড্র দিস পিকচার। ছবিটা আঁকা হয়েছে? আচ্ছা, এটা তো ইউজুয়ালি ডেইলি যে ডিসকাশনটা করছি ট্রান্সমিশন লাইনে, সেই ছবিটাই মূল। এখানে মাইক্রোওয়েভ সিগন্যাল যাত্রা শুরু করছে। এই সাইডটাকে আমরা বলবো, সরি, এই সাইডটাকে আমরা বলবো যে জেনারেটর সাইড, ঠিক আছে? মাইক্রোওয়েভ সিগন্যাল যেখান থেকে যাত্রা শুরু করছে। আচ্ছা, আর এইদিকে হচ্ছে লোড, এবং গতকালকে এর আগে আমরা অঙ্ক করছি যে লোডটাকে জেডএল ধরে ধরা হচ্ছে, আর ট্রান্সমিশন লাইনটাকে ধরা হচ্ছে ইম্পিডেন্স জেড নট। এবং একদম প্রথমে আমরা বলছিলাম যে ট্রান্সমিশন লাইনটাকে ছোট ছোট সেগমেন্টে ভাগ করে পার ইউনিট লেংথে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এগুলো ধরে আমরা জেড নটটা বের করি। তারপর আমরা একটা অ্যাপ্রক্সিমেশনে যাই, সেটা হচ্ছে লসলেস। এবং লসলেসের অ্যাপ্রক্সিমেশনে যখন যাই তখন রেজিস্টিভ টার্মগুলো বাদ যায়, তাই না? তখন আর ইকুয়াল টু 0 ধরা হয়, সরি 0 ধরা হয়, এবং তার ফলে অ্যাটেনিউশনটাও 0 ধরা হয়। তার ফলে গামার ভ্যালু প্রপাগেশন কনস্ট্যান্ট হয়ে যায়
জে বিটা, এই জিনিসগুলো সবগুলো আমরা লসলেসের জন্য অলরেডি ডিরাইভ করেছি, বের করেছি। এই ক্ষেত্রে যদি ধরা হয় তখন এখানে এই আরেকটা ইম্পিডেন্স এখানে ধরা হচ্ছে জেড.আই, এটা হচ্ছে একদম শুরুতে সোর্সের যেখানে ওইখানকার ইম্পিডেন্সটাকে জেড.আই ধরা হচ্ছে। এখন এই জেড.আইটা অন্য জায়গায় হতে পারে, ডিপেন্ডস অন, মাঝখানে কোনো জায়গায় হতে পারে জেড.আই। আর এখানে আরেকটা জেড আছে, এই জেড আর ওই জেড কিন্তু আলাদা, ওইটাকে মনে করে ক্যাপিটাল জেড আর ছোটগুলো হচ্ছে স্মল জেড। এটা হচ্ছে কোঅর্ডিনেটস। তো একটা কোঅর্ডিনেট হচ্ছে জেড ইজ ইকুয়াল টু 0, আর একটা কোঅর্ডিনেট হচ্ছে জে ইজ ইকুয়াল টু -l। তাহলে তোমার লোড আছে কত জেডে বলো? z is equal to 0 গুড। আর জেনারেটর কত জেডে? -l। -l, ব্যাস। এখন এর উপর ভিত্তি করে আমরা গত ক্লাসে 30 নাম্বার ইকুয়েশনটা ডিরাইভ করছিলাম, এবং আজকেও প্রথম একটু আগে লিখছো। তো এটার তোমরা যেহেতু লিখে ফেলেছো অলরেডি, কাজে এটা লেখার দরকার নাই, জাস্ট দেখো। তো এই ইকুয়েশনে জেড.আই আছে, জেড নট আছে, জেড.এল আছে, কস বিটা.এল আছে, এবং এই সমস্ত সাইন বিটা.এল টেল আছে। এই ইকুয়েশনটাকে আমরা এখন এই আরেকটা ফরম্যাটে লিখতে পারি, সেটা হচ্ছে 30-এর এ ফর্মে। 30-এর এ ফর্মটাও একটু আগে তোমরা লিখছো, কাজে এখন লেখার দরকার নাই। কিন্তু 30-এর এ আর 30 কিভাবে আসে, এখানে দুটা হেল্প লাগে, মানে হেল্প ইকুয়েশন হিসেবে এই দুটা ইকুয়েশন আমরা কাটাতে পারি। একটা হচ্ছে রো ইজ ইকুয়াল টু জেড এল মাইনাস জেড নট, আর আরেকটা হচ্ছে ই টু দি পাওয়ার জে বিটাল মাইনাস জে বিটাল বাই 2 ইজ ইকুয়াল টু কস বিটাল, অথবা আরেকটা আছে এই যে জে দিয়ে যদি থাকে মাইনাস হয় তাহলে সাইন বিটাল। তাহলে এই দুটো ইকুয়েশন যদি আমরা ইউজ করি হেল্প বা ইউজিং, এই ইকুয়েশন দুটো একটু লেখো। একটু আগে তো তোমার 30 লেখছো, 30-এর এ লেখছো, 30-এর বি লেখছো, তার সাথে এই দুটো ইকুয়েশন লেখো ইউজিং রো ইজ ইকুয়াল টু জেড এল মাইনাস জেড নট, জেড এল প্লাস জেড নট, আর কস বিটাল মানে এটা। তাহলে আমরা কস বিটালের জায়গায় এটা বসাতে পারি, সাইন বিটালও সিমিলারলি আরেকটা ইকুয়েশন বসাতে পারি। বসালে তার মধ্যে যে ফর্মটা আসবে সেই ফর্মে জেড এল জেড নট সবাই থাকবে, এবং সেখানে ওই জেড এল জেড নট গুলাকে এক জায়গায় নিয়ে রো ফর্মে আনা হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা একটু ডিরাইভ করো, দেখবে যে 30 থেকে 30-এর এ পারছো কিনা। যদি না পেরে থাকো আগামী ক্লাসে জিজ্ঞেস করো, তাহলে বলবো। কিন্তু আমার মনে হয় 30 থেকে 30-এর তোমরা যেতে পারবা, কারণ হেল্প হচ্ছে তুমি এই কস বিটাল এর জায়গায় এইটা বসাবা, আর জেড এল জেড নট এরা তো ছিলই, ওরা থাকাতে ওখানে জে গুলাকে একত্র করবা, আবার ই টু দি পাওয়ার জে বিটা গুলাকে একত্রিত করবা, তাহলে দেখবা যে জেড এল শুধু থাকছে একটা জায়গায়, টুয়াইস জেড এল হয়তো থাকছে, আরেকটা জায়গায় হয়তো টুয়াইস জেড নট থাকছে। তো ওইবার নিচেও তাই 2 2, তাহলে 2 2 সব কাটাকাটি চলে যাবে, তাহলে কস বিটাল চলে আসবে, সাইন বিটাল চলে আসবে, এবং সাইন বিটালের ফর্মুলায় জে থাকে, হ্যাঁ, তাহলে জে সহ সেটা আসবে আর কি। আচ্ছা, তো এই ধরনের ইকুয়েশন আসলে তখন এই ফর্মে আমরা একটা ইকুয়েশন পাবো। এই ইকুয়েশনটা হচ্ছে ই টু দি পাওয়ার জে বিটা এল প্লাস রো ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা এল। এই ইকুয়েশনটাকে আমরা যদি এই এটা আসলে অ্যারোটা দুই দিকেই দেওয়া যায়, অ্যারোটা যদি এদিকে দেই, তাহলে জেড আই কে যদি জেড নট দিয়ে ভাগ করি তাহলে এই ইকুয়েশনটাকে পাবো। এটা কি গত ক্লাসে লেখা হয়েছিল এই না ইকুয়েশনটা, নাম্বার দেওয়া হয়েছিল? না স্যার। আচ্ছা, তাহলে এটা আজকে লেখো, এটা হলো 30-এর সি। এটা সিগনিফিকেন্স কি? এটার সিগনিফিকেন্স হচ্ছে যে তুমি যে জেড আই লেখলা আর জেড নট লেখলা, দুটোকে ভাগ করছো, তো ভাগ করলে দুজনেই তো জেড, তাহলে তাদের ভাগফল মনে করো জেড নট এর মধ্যে যদি রিয়েল এবং ইমাজিনারি পার্ট থাকে, জেড আই এর মধ্যেও রিয়েল এবং ইমাজিনারি পার্ট থাকবে, তাহলে একটা একটাকে ভাগ করলে যে জিনিসটা পাবো সেটার মধ্যে রিয়েল পার্ট থাকবে, ইমাজিনারি পার্ট। তো রিয়েল পার্টটাকে আমরা বলছি আর, ইমাজিনারি পার্টটাকে বলছি এক্স। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল একটা ইকুয়েশন। এখন এই 30-এর সি লেখা হয়েছে সবার? আচ্ছা, তাহলে আমরা আবার র্যামোর বইতে যাব। শেয়ার স্ক্রিন, র্যামোর বইতে এখন এতক্ষণ ছিল আমরা 5.7-এ,
এখন চলে যাব 5.9 এ। 5.9 এ দেখো একটু আগে যেটা লিখলাম r প্লাস jx, সেটার জায়গায় লিখতেছে জিটা এল। তাহলে একটু আগে যেটা 30 এর সি লিখছো সেটার পাশে আরেকটা ইকুয়াল টু দাও, দিয়ে জিটা এলটা লেখো। লিখেছো জিটা এল? হয়েছে? 30 এর সিট পুরোটা কমপ্লিট হয়েছে? Yes, sir. আচ্ছা, তাহলে 30 এর ডি তে একটা অ্যাপ্রক্সিমেশন লেখো যে w ইজ ইকুয়াল টু u প্লাস jv ইজ ইকুয়াল টু রো ই টু দি পাওয়ার মাইনাস j বিটা 2s। এটাকে বলো 30 এর ডি। লেট আস কনসিডার দ্যাট w ইজ ইকুয়াল টু u প্লাস jv ইজ ইকুয়াল টু রো ই টু দি পাওয়ার মাইনাস j বিটা 2s l বা 2s j বিটা l। এটা হচ্ছে কি 30 এর ডি। ফিনিশড? জি স্যার। আচ্ছা, আবার আমি বোর্ডে যাব। বোর্ড শেয়ার। বোর্ডে এখন আমরা 30 এর এ যেটা সেটা নিয়ে কাজ করব। এই অংশটাকে আমরা এখন ডিলিট করে দিতে পারি। বোর্ড খালি করতে হবে, বা পুরোটাও খালি করা যাবে না। আচ্ছা, তাহলে আবার ড্রতে চলে যাই। এই ইকুয়েশনের মধ্যে তুমি যদি ই টু দি পাওয়ার জে বিটা এল কমন নাও, এখানেও ই টু দি পাওয়ার জে বিটা এল কমন নিলা, তাহলে কি হবে? এখানে 1 হয়ে যাবে। তাহলে আমরা জেড আইটাকে বলতে পারি জেড নট, বা এভাবে না বলে জেড আই বাই জেড নট বলতে পারি। ওটাকে একত্রিত করে দিলাম। এটাকে আমরা আবার ডিলিট করে দিই, আবার ড্রতে যাই। আচ্ছা, তাহলে এখানে কি হবে? ই টু দি পাওয়ার জে বিটা এল কমন নিয়েছো, তাহলে হয়ে যাবে কি 1 হয়ে যাবে। আর এখানে প্লাস হবে। এখানে কত আসবে? রো কত আসবে বলতো? ই টু দি পাওয়ার কত হবে? ই টু দি পাওয়ার জে বিটা এল কমন নিলে এখান থেকে ই টু দি পাওয়ার জে বিটা এল কি হবে? মানে যোগ হবে স্যার, মাইনাস টু জে মাইনাস, বিটা। রাইট, ভেরি গুড, মাইনাস 2 জে বিটা এল। আর নিচেরটা কি হবে? 1 মাইনাস হয়ে যাবে, এটা আবার ডিলিট করতে হবে। মাইনাস রো ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস জে বিটা এল। তাহলে এটার নাম্বার দাও ইকুয়েশন 30 এর ই। ঠিক আছে, তাহলে এইটা আর লাগতেছে না, কাজে এইটাকে আমরা এখন ডিলিট করতে থাকি। তোমরা 30 এর ই লিখতে লিখতে আচ্ছা, এখন একটু আগে যে র্যামর বই থেকে লাস্ট যেটা লিখলা 30 এর ডি ছিল মনে হয় না? সেখানে কি জি ছিল? স্যার। রো ই টু দি পাওয়ার জে বিটা এল কে কিভাবে রিপ্লেস করছি? ডাব্লিউ দিয়ে না? জি স্যার, ডাব্লিউ। ডাব্লিউ দিয়ে। ডাব্লিউ কে আবার কি বলছি? ইউ প্লাস আইভি। জি স্যার, ইউ প্লাস জেভি। ইউ প্লাস জেভি, রাইট। আচ্ছা, তাহলে এখানে তুমি চিন্তা করে দেখো
এই যে রো ই টু দি পাওয়ার জে বিটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স টার্ম। আবার তুমি এটাকে রিপ্লেস করছো ডাব্লিউ দিয়ে, দ্যাট ইজ অলসো এ কমপ্লেক্স। তাহলে এটা হচ্ছে পোলার ফর্মে আছে, এটাকে এখন রেক্টাঙ্গুলার ফর্মে নেওয়া যায়। তাহলে আমরা সরি এই ফর্মটাকে একটু মডিফাই করি, জেড আই মাইনাস জেড নট ইজ ইকুয়াল টু, ওইটার জায়গায় আমরা বলতে পারি কি 1 প্লাস ডাব্লিউ বলতে পারি। আচ্ছা একবার ডাব্লিউ বলিনি, তাহলে তোমাদের মনে থাকবে 1 মাইনাস ডাব্লিউ, তারপরে এটার মান বসাই দিই। ডাব্লিউর মান হচ্ছে ইউ প্লাস আইভি, জেভি তোমরা যেটাই বলো, আর নিচে হবে 1 মাইনাস ইউ মাইনাস আইভি। আচ্ছা তাহলে আমি এখন এই ফাঁকে এটা একটু ডিলিট করে আসি। ঠিক আছে, তো এখানে জেড আই মাইনাস জেড নট কে আমরা একটু আগে কি নাম দিছিলাম, জিটা এল বলছিলাম না, এরকম একটা টার্ম দিছিলাম, সেটার মান কি বলা হয়েছিল, আর প্লাস জে এক্স ডিলিট করা দরকার। জিটা এল এর মান আর প্লাস জে এক্স বলছিলাম, এটা মনে আছে, পাইছো? ইয়েস স্যার। আচ্ছা তাহলে সবগুলোকে একত্রিত করলে আমরা এরকম একটা ইকুয়েশন পাই, সেটার নাম্বার 30 এর এফ দিতে পারো। তাহলে এই জায়গাটা মনে হয় এখন ডিলিট করার সময় হয়েছে। তিরিশের ইটাও ডিলিট করে দিই। আচ্ছা 30 এর এফ পর্যন্ত সবার লেখা হয়েছে। এখন একটা কাজ করতে হবে, এই কাজটা করে আজকে শেষ করব। সেটা হচ্ছে তারপরে তোমাদের নেক্সট দিনের কাজ বলবো যে কি করবা। এখানে উপরে নিচে এই জিনিসটা দিয়ে বজ্র গুণন করবা, তাহলে তোমার আর প্লাস জে এক্স ইজ ইকুয়াল টু, নিচে হবে রিয়েল পার্টটা থাকবে 1 মাইনাস ইউ মাইনাস আইভি। এর সাথে যদি নিচে শুধু রিয়েল রাখতে চাই কি হবে, 1 মাইনাস ইউ প্লাস আইভি করতে হবে, তাই না? তাহলে কি হবে, এটা যদি এ ধরো এ স্কোয়ার এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আই স্কোয়ার হয়ে যাবে, কাজে আইটা আর থাকবে না, নিচেরটা রিয়েল হয়ে যাবে। তাহলে উপরে কি হবে, 1 প্লাস ইউ প্লাস আইভি, আর এই জিনিসটা দিয়ে গুণ হবে আবার 1 মাইনাস ইউ প্লাস আইভি। এটা গামার মতো লাগছে, এটা ভি হবে। 30 এর এফ কে মডিফাই করছি, করলে নিচে আমি বলে দিই কি হবে, 1 মাইনাস ইউ হোল স্কোয়ার, আর মাইনাস হবে আই স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার হয়ে যাবে, আর যেহেতু আই স্কোয়ার সেটা মাইনাস নিজে, কাজে এটা প্লাস হয়ে যাবে। আর উপরে তুমি রিয়েল পার্ট গুলোকে আলাদা করো, উপরে আসবে 1 মাইনাস ইউ স্কোয়ার, আর এখানে আই আর আই থাকবে, তাহলে আই স্কোয়ার হয়ে যাবে, তার মানে
আই স্কোয়ার ভি স্কোয়ার হবে, তার মানে সেটা হবে মাইনাস ভি স্কোয়ার। আর রিয়েল পার্টগুলোকে আলাদা করো, ইমাজিনারি পার্টগুলোকে আলাদা করো। তাহলে এখানে আই কমন নেওয়া যায়, আই কমন নিলে এখানে আসবে 1 মাইনাস ইউ, আর এখানেও আই ভি কমন নাও, তাহলে 1 প্লাস ইউ, 1 প্লাস ইউ, তাই না? 1 প্লাস ইউ ইন্টু আইভি, 1 মাইনাস ইউ ইন্টু আইভি, আর এদিকে 1 মাইনাস ইউ স্কোয়ার, এই দুটাকে গুণ দিছি, গুণ দিলে এম প্লাস বি এম মাইনাস বি করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, আর এটা ভি স্কোয়ার হয়েছে। তাহলে তুমি বাম দিকে দেখো আর আছে রিয়েল, আর ইমাজিনারি আছে জে এক্স, তাহলে আর সাথে এই রিয়েল পার্টটাকে ইকুয়েট করবা, আর এক্স এর সাথে এই ইমাজিনারি পার্টটাকে ইকুয়েট করবা, তাহলে দুটো সার্কেল আসবে, এবং ওটাই তোমার স্মিথ চার্টের সার্কেল হবে। আর ইকুয়েট করে যে সার্কেলটা পাবো সেটা হচ্ছে কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স সার্কেল, আর এক্স ইকুয়েট করে যে সার্কেলটা পাবো সেটা হচ্ছে কনস্ট্যান্ট রিঅ্যাকট্যান্স সার্কেলস। আমরা নেক্সট ক্লাসে ওখান থেকে শুরু করব। তাহলে এই ইকুয়েশনটা আপাতত লিখে ফেলো। শেষ পর্যন্ত লিখছো? ইয়েস স্যার। স্যার ঠিক আছে, তাহলে এখানে শেষ করে দিচ্ছি। আমরা নেক্সট ক্লাসে ঠিক এখান থেকে শুরু করব, থিওরির বাকি অংশটা ডিরাইভ করা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।